আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেকে তোমাদের এই এপিটি ইম্পর্টেন্ট চ্যানেলে স্বাগত। আজকে আমরা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10-এর, আর সাবজেক্ট হচ্ছে আমাদের আজকে বাংলা। পার্ট 1, 2, 3 আমরা আগেই করে নিয়েছি। আজকে আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি তৈরি করতে তোমাদের বাংলা শিক্ষক আশরাফুল হক আমার খুব সাহায্য করেছে। তাকে একটা সবাই ধন্যবাদ জানিয়ে দিও যদি পারো। কোশ্চেনটা অনেক বড়, 2 পেজের মধ্যে কোশ্চেনটা আছে। দেখো এখনও হয়তো অনেকেই পারোনি, কিন্তু এই জুলাই মাসের মধ্যেই তোমাদেরকে দিয়ে দিবে, আর যখন দিবে এই প্রশ্নটাই দিয়ে দিবে। তো পাওয়ার আগেই তোমরা চাইলে কিন্তু এখনই এই সমাধানগুলো তুলে নিয়ে মুখস্থ করে রেখে দিতে পারো, অ্যাডভান্স হয়ে থাকতে পারো। দেখো প্রথমের প্রশ্নগুলো বলছে যে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1-এর প্রশ্নটা হচ্ছে তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল। ক রাজা ও রানী, খ অ্যাক্সিডেন্ট, গ প্রথম দিন, ঘ স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে। এখানে উত্তর ঘ নাম্বার অপশনটা কিন্তু না, গ নাম্বার অপশনটাই হচ্ছে উত্তর, প্রথম দিন। এবারে দেখো 1.2-এর প্রশ্নটা পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক। ক শঙ্খ ঘোষ, খ নবারুণ ভট্টাচার্য, গ এটা খ না, এটা গ হবে উৎপল কুমার বসু, ঘ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে খ নাম্বার অপশন, নবারুণ ভট্টাচার্য। এবারে আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্নটি। 1.3-এর প্রশ্ন হচ্ছে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটা কি? ক মানসী, খ চিত্রা, গ পত্রপুট, ঘ নৈবেদ্য। সঠিক অ্যান্সারটি হচ্ছে আমাদের গ নাম্বার অপশন, পত্রপুট। এবারে আমরা দেখব পরের প্রশ্ন। বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন। ক ওয়াটারম্যান, খ লর্ড কার্জন, গ উইলিয়াম জোন্স, ঘ উইলিয়াম হেস্টিংস। কে বলতেন এই কথাটি বলতেন? আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার খ, লর্ড কার্জন। তোমরা প্রত্যেকেই তুলে নাও। 1.5-এর প্রশ্নটা আমরা দেখব এবার, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়। ক দিন ও রাত্রি, খ দিনগুলি রাতগুলি, গ পাঁজরে দাঁড়ের শব্দ, ঘ ধুম লেগেছে হৃৎকমলে। নিচের তিনটি হচ্ছে শঙ্খ ঘোষের লেখা, সুতরাং আমাদের উত্তর এখানে হচ্ছে ক নম্বর অপশন, দিন ও রাত্রি। এবারে আমরা দেখে নেব আমাদের 2-এর প্রশ্নগুলো। এখানে বলেছে কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 20টি শব্দের কম বেশি একটু হতে পারে, কিন্তু তার থেকে খুব বেশি কম বেশি করা যাবে না। 2.1 কোন শব্দটি শুনে কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? উত্তর তপন তার বালক বয়সে কোনোদিন কোনো লেখককে স্বচক্ষে দেখেনি, তাই সে যখন শুনল যে তার সদ্য বিবাহিতা ছোটো মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেসোমশাই একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গেল। এবারে আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ 2.2-এর প্রশ্ন। অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমরা দেখে নেব আমাদের এই প্রশ্নের উত্তর। অসুখী একজন কবিতাটি চিলির প্রখ্যাত কবি পাবলো নেরুদার এক্সট্রাভ্যাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা। আশা করি তোমরা খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছ। এবারে দেখো 2.3-এর প্রশ্নটি। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন? আমরা দেখে নেই আমাদের এই প্রশ্নের অ্যান্সারটি। তোমরা কিন্তু চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানেই আমাকে ফলো করে মেসেজ করতে পারো কোনো অসুবিধা থাকলে। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় ব্রহ্মমোহন মল্লিকের লেখা বাংলা জ্যামিতি বই পড়তেন। আমরা এবারে দেখে নেব আমাদের পরের প্রশ্ন, অর্থাৎ 2.4-এর প্রশ্ন। আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল অশুভ ধ্বনিতে ঘোষিত হয়েছিল। এবারে আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন, 2-এর 5 নম্বর প্রশ্ন। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাত বলতে কি নির্দেশ করেছেন? আমরা দেখে নিই আমাদের উত্তরটি। কারো কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে দেবে। পায়ে পায়ে হিমানির বাত বলতে দুর্লভ প্রতিবন্ধকতাকে বুঝিয়েছেন বা নির্দেশ করেছেন। এখানে দাড়িটা মিস্টেক হয়ে ওঠে নেই। এবারে দেখো তোমরা 3-এর প্রশ্নগুলো।
প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। এখানে প্রথমে তোমরা 3.1 প্রশ্নটা দেখো, ওর হবে বক্তাকে কেন তার এমন মনে হয়েছে। আমরা দেখে নেব উত্তর। আলোচ্য অংশটি আশাপূর্ণ দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে। আলোচ্য বাক্যটির বক্তা হলেন তপনের মেসোমশাই। এরপর তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে। গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন নামের একটি বালক যখন জানতে পারে তার নতুন মেসোমশাই একজন লেখক, তখন তার থেকে অনুপ্রাণিত হয়ে সেও গল্প লেখার জন্য উৎসাহিত হয়ে ওঠে। একদিন দুপুরবেলা সকলে যখন ঘুমে নিথর, তখন তপন খাতা আর কলম নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল এবং আস্ত একটি গল্প লিখে ফেলল। গল্পটি লেখার পর তার মেসো ছোটো মাসিকে দেখালে ছোটো মাসি সেই গল্পটি তার মেসোমশাইয়ের মাধ্যমে সন্ধ্যাতারা পত্রিকা ছাপানোর কথা বলেন। ছোটো মাসির এই কথার উত্তরে তপনের মেসোমশাই বলেন ওর হবে। এবারে আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্নটি। কারো কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। 3.2 এর প্রশ্নটা হচ্ছে, অসুখী একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল। দেখে নিই আমরা উত্তর। কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতার কথক তার প্রিয় আবাসভূমি ত্যাগ করে চলে যাওয়ায় তার উপর বছরগুলি ভারী পাথরের মতো নেমে এলো। এরপরে তোমরা প্যারা চেঞ্জ করে লিখে দেবে। কবি যখন দূরে অনেক দূরে, তখন ক্রমে তার প্রিয় আবাসভূমিতে চারপাশে অনেক কিছু বদলে যেতে শুরু করে। এরই একটি হলো অপসৃয়মান বছরগুলির মাথার উপর পাথরের মতো ভার নিয়ে নেমে আসা। এ হলো অবস্থার সমকালীন পরিবর্তন। দেশ তার প্রিয় সন্তানকে দূরে সরিয়ে রেখে সুখী নয় বলেই যেন বছরগুলি ক্রমে ভারী পাথর হয়ে তার মাথার উপর নেমে আসে। তোমরা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। এবারে দেখো 3.3 এর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। দেখে নাও অ্যান্সার। কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে উদ্ধৃত লাইনটি নেওয়া হয়েছে। কবিতায় কবি 12 মাসে ভিখারি জীবনের যে স্বরূপটি তুলে ধরেছেন তা হলো, কবি শঙ্খ ঘোষ কিছুদিন আগেই মারা গেল। যদি কবি শঙ্খ ঘোষ, এরপরে তোমরা প্যারা চেঞ্জ করে লিখে দেবে, আত্মসর্বস্ব মানুষের শুধু নিজের স্বার্থ পূরণের এক প্রবল মনোবাসনা বা আকাঙ্ক্ষা পূরণ সমাজ ও রাষ্ট্রের নরঘাতী স্বরূপটিকে বুঝেও আজ আমরা নির্বিকার। বেঁচে থাকার জন্য আজ আমাদের চোখ মুখ ঢাকা, আমরা নির্বিবাদে সব কিছু সহ্য করে পরমুখোপেক্ষী কোনো কর্মে জীবন ধারণের ভিক্ষুক দশা গ্রহণ করেছি। এইভাবে পারিপার্শ্বিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয় আত্মকেন্দ্রিক ও গৃহসুখী মানসিকতাকেই কবি ভিখারির মতো দিন অতিবাহিত করা বলতে চেয়েছেন। আসলে আমরা মেরুদণ্ডহীন হওয়ায় প্রতিনিয়ত ঘটে চলা বিপর্যয় ও বিশৃঙ্খলা গা বাঁচিয়ে এড়িয়ে চলি। আমাদের এই হীন মনোবৃত্তিকে তুলে ধরার জন্য কবি আধুনিক জীবনকে ভিখারি 12 মাস বলেছেন। এটাই হচ্ছে উত্তর। এবারে আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্ন 3.4 এর প্রশ্ন, উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লেখিত হয়েছে। উত্তর দেখে নাও। আদিম যুগে মহাবিশ্ব তথা আমাদের পৃথিবী ছিল অশান্ত, ধীরে ধীরে তা শান্ত হয়। সে সময় সবকটি মহাদেশ ছিল একই ভূখণ্ডের অন্তর্গত। এরপর বিভিন্ন মহাদেশ এই মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় এবং স্বতন্ত্র মহাদেশ হিসাবে আত্মপ্রকাশ করে। এই বারবার রদ বদলকে স্রষ্টার নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বিধ্বস্ত করা হিসাবে চিহ্নিত করেছেন। প্রাচীকতার অর্থ পূর্ব দিক। প্রকৃতির খেয়ালে আফ্রিকা মূল ভূখণ্ড থেকে পশ্চিম দিকে সরে যায়। প্রসঙ্গত ভারতবর্ষ ও আফ্রিকা পূর্বে সংযুক্ত ছিল বলে অনুমান করা হয়। এটাই হচ্ছে আমাদের 3.4 এর অ্যান্সার। এবারে দেখে নাও 3.5 এর প্রশ্নটি, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস। সেই আপিসের চিত্রলেখক কিভাবে উপস্থাপিত করেছেন। উত্তর, আলোচ্য অংশটি কবি শ্রীপান্ত এর লেখা হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। লেখক শ্রীপান্ত পেশায় একজন চাকুরিজীবী। তিনি যেখানে কাজ করেন সেটা একটা লেখালেখির অফিস। প্রাবন্ধিকের ভাষায় সবাই এখানে লেখক, কিন্তু লেখকের চোখে ধরা পড়েছে অন্য ছবি। এবারে আমরা দেখে নেব, তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, তিনি একমাত্র ব্যক্তি যিনি অফিসে কলম ব্যবহার করেন, বাকিরা সবাই কাজ করেন কম্পিউটারে।
ফলে তাদের কলমের প্রয়োজন নেই। লেখক শ্রীপান্ত বলেছেন, একদিন যদি অফিসে কলম নিয়ে যেতে ভুলে যায় তাহলেই বিপদ, কারণ সেখানে কারো কাছে কলম নেই, সবাই কম্পিউটারে কাজ করে। অফিসের এই চিত্রটি লেখক শ্রীপান্ত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে উপস্থাপিত করেছেন। এটাই হচ্ছে উত্তর, তোমরা তুলে নাও। এবারে আমরা দেখব 4 প্রশ্নগুলো। বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দে। 4.1 প্রশ্ন বলছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? তোমরা উত্তরটা এইভাবে লিখবে। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটিতে ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, এটাকেই অলৌকিক ঘটনা আখ্যা দেওয়া হয়েছে। এরপর তোমরা প্যারাসেন্স করে লিখবে, তপনের মধ্যে এমন ভাবনার উদয় হয়েছিল কারণ তাদের বাড়িতে বেড়াতে আসা ছোট মাসি আর মেশোর হাতে সন্ধ্যা তারা পত্রিকা দেখে তপনের প্রত্যাশা করেছিল হয়তো তার গল্প পত্রিকার সংখ্যায় ছাপা হয়েছে ও সেই গল্প এবার হাজার হাজার ছেলে পড়বে। এরপরে তোমরা আরেকবার প্যারাসেন্স করে লিখবে, অলৌকিক ঘটনার আনন্দ উদ্দিষ্ট ব্যক্তি উপভোগ করতে পারেনি, কারণ তপন যখন বাড়িতে সমবেত সকল আত্মীয়ের সামনে পত্রিকায় প্রকাশিত নিজের লেখা রচনা পাঠ করা শুরু করে, সে অবাক হয়ে লক্ষ্য করে যে তার গল্পের প্রত্যেকটি লাইন আনকোড়া, পাকা হাতের কারসাজিতে ভরপুর। তপনের লেখার মৌলিকতা সেখানে খুঁজে পাওয়া ভার। শুধু তাই নয়, সেই নিজের নামে অন্যের কারেকশন করে দেওয়া গল্প পাঠ করার পর সবাই যখন ধন্য ধন্য করে তখন তপন আর মেনে নিতে পারে না, আর তার মন ভেঙে যায়। তাই পত্রিকায় তার গল্প প্রকাশিত হলেও তপন সেই আনন্দ উপভোগ করতে পারে না। এবারে আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্নটি, 4.2 প্রশ্ন। আয় আরও বেঁধে বেঁধে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কোরেশনের মধ্যে রাখবে তোমরা এই কথাটাকে। কবিতাটি সমসাময়িক কালের অন্যতম শ্রেষ্ঠ কবি শঙ্খ ঘোষের জল-ই পাষাণ হয়ে আছে কাব্য সংকলন থেকে গৃহীত হয়েছে। আধুনিক কালের খ্যাতনামা কবি শঙ্খ ঘোষের একটি অনবদ্য কবিতা হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি। আলোচ্য কবিতায় যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীতে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই এবং হাতে হাত রেখে সব প্রতিকূলতা অতিক্রম করার কথা বলা হয়েছে। তারপরে প্যারাসেন্স করে লিখবে, কবিতার শুরুতেই এক সংকটময় পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। অসহায় সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছে যে তাদের ডান দিকে ধস, বাঁ দিকে গিরিখাত, মাথার উপর বোমারু বিমান এবং পায়ের তলায় হিমানির বাত, অর্থাৎ যুদ্ধের ভয়াবহতা থেকে মুক্তির কোনো উপায় নেই। আবার যুদ্ধের ফলে তারা গৃহহারা হয়েছে। তারা দেখে যে তাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শিশুদের সব, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে এইভাবে শেষ হতে দেখে তাদের মনে প্রশ্ন জাগে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? এই সংকটের মুহূর্তের সবই ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে বাঁচার সংকল্প করে। এরপর তোমরা প্যারাসেন্স করে উপসংহারে লিখে দিবে, এই সব সাধারণ মানুষ নাম পরিচয়হীন, ইতিহাসও তাদের কোনো উল্লেখ নেই। চারদিকে মৃত্যুর হাতছানি দেখে তাদের ভ্রম হয় যে পৃথিবী বেঁচে আছে কি না। তবে হতাশাই শেষ কথা নয়। যুদ্ধের বিভীষিকা অতিক্রম করে যারা এখনও বেঁচে আছে তারা সকলে আবার হাতে হাত রেখে বেঁচে থাকার শপথ নেয়। এটা উপসংহারে লিখে তোমরা শেষ করে দিই। এবারে আমরা দেখব 4.3 প্রশ্ন, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। চলো দেখে নেওয়া যাক, কোনো রকম কথা বলে সময় নষ্ট করব না। রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় আফ্রিকার উপর সাম্রাজ্যবাদী শাসকদের অত্যাচার ও শোষণ বঞ্চনার কাহিনীকে বর্ণনা করেছেন। প্রাকৃতিকভাবে দুর্গম আফ্রিকা দীর্ঘ সময় ইউরোপীয় শক্তিগুলোর নজরের বাইরে ছিল, কিন্তু 19 শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপন শুরু করে। এরপরে তোমরা কন্টিনিউ লিখে দিবে। এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। এই সব তথাকথিত সভ্য রাষ্ট্রশক্তি আফ্রিকার মানুষদের উপর নির্মম অত্যাচার চালাতো। তাদের নির্লজ্জ লোভ যেন বর্বরতার রূপ ধরে আত্মপ্রকাশ করেছিল। ক্ষতবিক্ষত হয়েছিল আফ্রিকার মানুষ।
তাদের রক্ত আর চোখের জলে কর্দমাক্ত হয়েছিল আফ্রিকার মাটি। সাম্রাজ্যবাদী রাষ্ট্রনায়কদের কাঁটা মারা জুতোর নিচে বীভৎস কাদার পিণ্ড যেন চিরকালের মতো অত্যাচারের চিহ্ন রেখে গিয়েছিল। এটাই বলেছি, একদম বাস্তব। এবারে আমরা দেখে নেব আমাদের পরের প্রশ্নটি, অর্থাৎ 4.4-এর প্রশ্নটি। জন্ম নিল ফাউন্টেন পেন। হারিয়ে যাওয়া কালি কলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত আলোচনা করো। চলো তাহলে দেখে নেওয়া যাক। ফাউন্টেন পেন এর পূর্ব নাম ছিল রিজার্ভার পেন। একেই উন্নত করে ফাউন্টেন পেন এর রূপদান করা হয়েছিল। ফাউন্টেন পেন এর স্রষ্টা ছিলেন লুইস এডিসন ওয়াটারম্যান নামে জনৈক ব্যবসায়ী। তারপরে প্যারাসেন্স করে লিখবে, কথিত আছে যে তিনি একবার অন্য আরেকজন ব্যবসায়ীর সাথে চুক্তিপত্র স্বাক্ষর করতে যান, কিন্তু চুক্তিপত্রে স্বাক্ষর করাকালীন দোয়াতে রাখা কালি কাগজের উপর উল্টে পড়ে যায়। এরপরে তোমরা কন্টিনিউ লিখে দেবে। এর ফলে ওয়াটারম্যানকে কালি সংগ্রহের জন্য পুনরায় বাইরে যেতে হয়, কিন্তু তিনি ফিরে এসে শোনেন যে ইতিমধ্যে অন্য এক তৎপর ব্যবসায়ী চুক্তিপত্র স্বাক্ষর করে চলে গিয়েছেন। বিমর্ষ ওয়াটারম্যান সেদিনই এর একটা বিহিত করবেন বলে প্রতিজ্ঞা করেন। দোয়াতে রাখা কালির জন্য ঘটা এই দুর্ঘটনা যাতে আর না ঘটে, সেই উদ্দেশ্যে ওয়াটারম্যান রিজার্ভার পেন নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা শুরু করেন এবং পূর্বোক্ত কলমের উন্নত সংস্করণ ফাউন্টেন পেন এর আবিষ্কার করেন। এইভাবে লুইস এডিসন ওয়াটারম্যানের হাত ধরে ফাউন্টেন পেন জন্মলাভ করেছিল। আশা করি নোটগুলো সব থেকে তোমাদের জন্য ভালো বানিয়েছে। এবারে দেখো 4.5-এর প্রশ্নটা। তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো, তার কি পরিণতি ঘটল, চলো দেখে নেওয়া যাক উত্তর। পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতাটি একটি যুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছে। কবির মতে সেই যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তারপরে তোমরা প্যারাসেন্স করে লিখবে, আগ্নেয় পাহাড় থেকে লাভা নিঃসরণের ফলে যেমন মুহূর্তের মধ্যে সব কিছু নিশ্চিহ্ন হয়ে যায়, কবিতায় উল্লেখিত যুদ্ধের প্রকৃতি ছিল তেমনি ভয়াবহ, তেমনি সর্বগ্রাসী। যুদ্ধের ফলে প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল, এমনকি শিশুরাও এর হাত থেকে রেহাই পায়নি। কথকের শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। যুদ্ধ শুরু হওয়ার আগে শহরের অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক ছিল, কিন্তু যুদ্ধের পরে চেনা শহরের ছবিটা পাল্টে গিয়েছে। তারপরে তোমরা প্যারাসেন্স করে লিখবে, কবি যুদ্ধটাকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যেমন মুহূর্তের মধ্যে সব কিছু পুড়ে ছারখাড় হয়ে যায়, তেমনি যুদ্ধের ফলে সমস্ত সমতলে আগুন ধরে গেল, বহু নিরীহ মানুষ প্রাণ হারালো, এমনকি দেবতারাও টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল মন্দির থেকে। আর কতকের সেই মিষ্টি বাড়ি এবং তার প্রিয় জিনিসগুলো সব চূর্ণ হয়ে গেল। শহর জুড়ে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা এবং পাথরের মূর্তি, বিভৎস মাথা। রক্তক্ষয়ী যুদ্ধেও শহরের বুকে দগদগে ক্ষতের মতো রক্তের একটা কালো দাগ এঁকে দিয়ে গেল। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবারে আমরা দেখে নেব পরের প্রশ্নটি। পরের প্রশ্ন 5-এর প্রশ্ন, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। আমরা ভিডিওটির একদম শেষেই চলে এসেছি। 5-এর 1 নম্বরে বলছে অনুসর্গ হলো এক রকম হবে এটা বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ। উত্তরটা কি? উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ঘ, অব্যয় পদ। এবারে আমরা দেখে নেই 5-এর 2 নম্বর প্রশ্নটি। বিভক্ত কখনোই লুপ্ত হয় না। কর্মকারকে, করণকারকে, সম্বন্ধ পদে, ঘ কর্তৃকারকে। আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে গ নাম্বার অপশন, সম্বন্ধ পদে। এবারে আমরা দেখে নেব 5-এর শেষ প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। নির্দেশকের একটি উদাহরণ হলো ক হইতে, কর্তৃক, জন্য, গুলি। আমরা নির্দেশ করে বলি ওইগুলি, তাই এখানে নির্দেশকের একটি উদাহরণ হলো ঘ নাম্বার অপশন, অর্থাৎ গুলি। এবারে আমরা দেখে নেব আমাদের শেষ প্রশ্ন। আমাদের 6-এ বলেছে যে বঙ্গানুবাদ করো। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন। হি সিজ, হেয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান আর মেড। আমরা এই ইংরেজিটার বঙ্গানুবাদ করব। দেখে নাও বঙ্গানুবাদটা। বাড়ি হলো শিশুদের প্রথম স্কুল, যেখানে সে তার প্রথম পাঠ শেখে। সে দেখে, শোনে এবং শিখতে শুরু করে বাড়িতেই।
বাড়ি হলো তাই যা শিশুর চরিত্র নির্মাণ করে। একটি ভালো বাড়ি সৎ এবং সুস্থ মানুষ তৈরি করে। যদি ভালো লেগে থাকে ভিডিওটি এবং মনে করো যে আমি তোমাদের সামান্য পরিমাণ হলেও উপকার করতে পেরেছি, তাহলে প্লিজ ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে প্রত্যেকে একটা করে লাইক এবং একটা করে কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটি তোমাদের। এবং যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে কিন্তু তোমারই পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন পেতে সুবিধা হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।